দিনটা সকাল থেকেই মেঘলা। দুপুরের দিকে বেশ এক পলসা বৃষ্টিও হয়ে গেল। তারপর আর বৃষ্টি নেই বটে, কিন্তু আকাশ মেঘে গমগম করছে। এমন দিনে মনে একটা কি করি ভাব হয়। দু একখানা বিলেতি ম্যাগাজিনের বই উল্টে পাল্টে দেখছি। এমন সময় দরজায় কড়া নড়ে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী সেন। এই বর্ষার দিনে বাড়িতে বসে কি করছো? কি আর করবো, ওই দুটো বই নিয়ে এদিক ওদিক করছি। না, শোনো, আর বসে থেকে কাজ নেই। যা হোক জামা তামা একটা কিছু করিয়ে নাও। চলো তারানাথ তান্ত্রিকের বাড়ি থেকে ঘুরে আসি। আর কিছু না হোক, তুই একটা আজব গল্প তো শোনা যাবে। তারানাথের কথা যে আমার কেন আগে মনে পড়েনি তা ভেবে অবাক লাগলো। বললাম বসো, ধুতিটা বদলে নেই। পথে বেরিয়ে বললুম, আজ আর ট্রামে উঠে কাজ নেই। ওই 8 পয়সা দিয়ে বরং সিগারেট কেনা যাবে। হেঁটে মেরে দিই, চলো। তারানাথের বাড়ি হাজির হলাম। দরজা খুললো তারানাথের মেয়ে চারি। আমাকে দেখেই বলল, বাবু, আজকে আমার লেজের ডিজাইন আনতে ভোলেননি তো? আজ ভুলিনি, আগে থেকেই পকেটে রেখে দিয়েছিলাম। চারির হাতে দিতে চারি বলল, আপনারা, আমি বাবাকে ডেকে দিচ্ছি। খবর পেয়ে তারানাথ খুব খুশি হয়ে বেরিয়ে এলো। বহুদিনের মধ্যে তারও এমন একনিষ্ঠ শ্রোতা ও ভক্ত জোটেনি। গল্পের লোক শ্রোতার মর্ম বলছে। তক্তা বসে বসতে বসতে তারানাথ বললে, তারপর হঠাৎ যে ভালো লাগছিল না, তাই চলে এলাম। একখানা গল্প হবে নাকি ঠাকুরমশাই? বসো বসো, আগে জমিয়ে বসো। কি খাবে বলো? এই চারি, এদিকে শোন দেখি একবার। চারি ভিতর ঘর থেকে আসতে তারানাথ বলল, না দেখি, চট করে তেল, কাঁচা লঙ্কা, নুন দিয়ে মাখানো মুড়ি নিয়ে আয়, পরে চা দিবি। বেশ কিছুক্ষণ পরে চারি তেলে মাখা জবজবে মুড়ি নিয়ে এলো। খেতে খেতে হঠাৎ কিশোরী বলল, আচ্ছা, তান্ত্রিকের আর কাপালিকের মধ্যে পার্থক্য আছে কিছু? আর আপনি কখনো কাপালিক দেখেছেন? হ্যাঁ, পার্থক্য আছে বই কি, তবে তোমাদের সেসব বোঝানো কঠিন। অনেকদিন বাদে মনে পড়ে গেল, এখনো সে কথা ভাবলে গায়ে কাঁটা দেয়। তা এই ঘটনা কি মধুসুন্দরী দেবীর ঘটনার আগের? এই আমার ভবঘুরে জীবনের প্রথম দিকেই ঘটেছিল। তখনও আমি বীরভূমের মাতু পাগলিকে দেখিনি। কে চারি, চা এনেছিস? দিয়ে দেখি। নাও হে, চা খাও। আমরা চায়ে চুমুক দিতে লাগলাম। তারানাথ বলতে শুরু করলো, এখন আমার বয়স 22 কি 23। বাড়িতে আর ভালো লাগে না। আমাদের গ্রামের বাঁধানো বটতলায় এক বিচিত্র সাধু এসে বাস করছিলেন 7-8 দিন। সামনে ধনী জ্বালিয়ে বসে থাকতেন। অনেকেই তার কাছে গিয়ে দুধ, ফলমূল দিয়ে আসতো। কিছু জানি না, আমার কোনো ক্ষমতা নেই। ভগবানকে ডাক। কখনো ভ্রম দেখিয়ে ভক্ত জোগাড় করার চেষ্টা করেনি। কেউ বেশি বিরক্ত করলে বলতেন, আর তাকে বেশি ধরাধরি করলে বলতেন, আচ্ছা যা, তোর হয়ে আমি ভগবানের কাছে প্রার্থনা করব। এই সততার জন্য
আর কারো কাছ থেকে কোনো পয়সা না নেবার জন্য সাধুর উপর আমার কেমন জানি একটা আকর্ষণ জন্মালো। তা গেলাম একদিন সাধুর বটতলায়। একদিকে বসে আছি, নানান রকম লোক এসে সাধুর কাছে নানান রকম কথা বলছে। সাধু সবাইকে হেসে বিদায় জানাচ্ছেন। এসব মিটতে মিটতে বিকেল গড়িয়ে অন্ধকার নেমে এলো। এবার সেখানে কেবল আমি আর সেই সাধু। পাশ থেকে একটা চালাকাঠ নিয়ে ধনির ভিতর গুঁজে দিতে দিতে সাধু বললেন, এদিকে এগিয়ে আয়। এরপর ধনির আলোয় আমাকে বেশ কিছুক্ষণ দেখার পর সাধু একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, সন্ন্যাসী হওয়ার ইচ্ছা আছে তাই না? তোর সব হবে না, তবে তোর কপালে অনেক সাধু সংঘ আছে দেখছি। কিছু শক্তিও পাবি, কিন্তু সংসারে তোকে থাকতেই হবে। বললাম, আপনি তো কাউকেই কিছু বলেন না, আমাকে এসব বলছেন যে? সাধু কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, তো অস্পষ্ট। এ চিহ্ন না দেখতে পেলে তোকে সব কিছুই বলতাম না। তোর অধিকার আছে জানার। আমি উৎসুক হয়ে উঠলাম, বললাম, আর কি কি দেখতে পাচ্ছেন সাধুজি? আর যা দেখতে পাচ্ছি তা খুব ভালো নয়। রকম বছর খানেকের ভিতর তোর খুব বড় বিপদ আসতে চলেছে। ভালোই হয়েছে আমার সঙ্গে তোর দেখা হয়ে, না হলে প্রাণ সংশয় হতে পারত। কিরকম বিপদ তা না বললে তার থেকে বাঁচবো কি করে তা আমিও ঠিক বলতে পারছি না। জানলে ঠিক নিশ্চয়ই বলতাম। আচ্ছা, এই 1 বছরের মধ্যে যে বিপদ আসবে তা বলছেন কি করে? তার আগে কিংবা পরেও তো আসতে পারে। ওটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। চুপ করে বসে রইলাম। বলাই বাহুল্য, গা বেশ ছমছম করছিল আমার। বেশ কিছুক্ষণ পর সাধু বললেন, তোকে আমি একটা জিনিস শিখিয়ে দিয়ে যাচ্ছি, ভালো করে শিখে রাখ। যদি কোনোদিনও কোনো বিপদ আসছে বলে মনে হয় বা কোনো অস্বস্তির মধ্যে পড়িস, তাহলে এই প্রক্রিয়াটা করবে। তাতে যত বিপদ আসুক প্রাণটা বেঁচে যাবে। কি প্রক্রিয়া সাধুজি? নে, এটা ভালো করে দেখ, আর এই মন্ত্রটা মুখস্থ করে নে। একে বলে গাত্র বন্ধন। প্রক্রিয়াটা শিখতে বেশিক্ষণ লাগলো না। তারপর বললাম, কিন্তু বিপদ যে আসছে তা বুঝবো কি করে? তোকে কিছুটা শক্তি দিলাম, আজ থেকে ভালো মন্দ সবকিছু তুই আগে থেকেই টের পাবি। আমাকে শিষ্য করে নিন সাধুজি। আপনি যা বলবেন আমি তাই করব, আপনার সেবা করব। ওসব হবে না, যা কেটে পড়। আবার কবে আপনার দেখা পাবো? এমনিতেই আমার দেখা পাবি না, তবে সত্যি কোনোদিন যদি তোর প্রাণ সংশয়ের আশঙ্কা থাকে তবে তা আমি আগে থেকেই জানিয়ে দেব। এবার যা 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 বাড়ি যা। বাড়ি ফিরে এলাম। সাধু সে আস্তানা ভেঙে কোথায় চলে গেলেন কে জানে। বিকেলে সে বটতলায় গিয়ে দেখি কিছু ধনির ছাই আর আটপোড়া কাঠ পড়ে রয়েছে। এখানে বেশ কিছুদিন কাটলো, কিছুই যেন আর ভালো লাগে না। পথ যেন দুহাত ছানি দিয়ে আমাকে ডাকছে। এমনই একদিন সত্যি বেরিয়ে পড়লাম কয়েকটা জামা কাপড় আর 10টা টাকা নিয়ে।
সারাদিন পথ হেঁটে বেড়াই, আর রাতে কোনো গৃহস্থের বাড়ি আশ্রয় নেই। কার লোকজন ছিল ভালো, অভাব ছিল না। গোলা ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, গরুর দুধ। কে যত্ন করতে সে যুগের লোক কোনো ত্রুটি করত না। কিছুদিন ঘুরে বেরিয়ে বিরক্তি ধরে গেল। রোজ পথ হাঁটা, লোকের বাড়িতে আশ্রয় নেওয়া, তারপর তাদের বাড়িতে ভালো মন্দ খাওয়া। ওর জন্যই কি বাড়ি থেকে বেরিয়েছি? কি ভাতের অভাব ছিল? কিন্তু যা চাই তা পাই কই। যাই হোক, এমনই একদিন পথ হেঁটে একটা গ্রামে এসে পৌঁছালাম। গ্রামটায় ঘন বসতি নেই, একটু ছাড়া ছাড়া বাড়িঘর। একটা বড় আম বাগানের পাশে বেশ সুন্দর একটা বাড়ি দেখে সেখানে আশ্রয় নেব ভাবলাম। সুন্দর বলতে পাকা বাড়ি নয়, টালির চালের ৮-১০খানা ঘর, মাঝখানে উঠোন, বিরাট ধানের গোলা, একপাশে গোয়ালে কখানা গরু বসে বসে জাবর কাটছে। আমি উঠোনে পা দিতেই ও বাড়িতে শঙ্খধ্বনি বেজে উঠল। উঠোনে এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় কালো মধ্যবয়সী একটা লোক এসে বললেন, কি চাই? আমি ভিনদেশি লোক, রাত্রিটা একটু থাকবার সুবিধা হবে কি? আপনি? তারপর আরে আসুন আসুন আসুন, বসুন, এখানে বসুন। ব্যস্ত হয়ে আমায় নিয়ে দাওয়ায় বসালেন, পা ধোয়ার জল দিলেন। লোক বেশ ভালো। চাষবাস আছে প্রায় 50 বিঘে। আমাকে রান্না বান্নার ব্যবস্থা করে দিয়ে তিনি ঠায় বসে রইলেন আমার সামনে। মাঝে মাঝে ফুকোটা আমার দিকে এগিয়ে দিয়ে বলেন, ঠাকুর মশাই, আপনি সাহায্য, ব্রাহ্মণের পোশাক পাবো আজকে। তাই কথায় আমি বললাম, এখানকার আতিথেয়তা অনেক সুন্দর। আচ্ছা, এই যে আপনি আমাকে এত যত্ন করছেন, তাতে আপনার লাভ কি? ছি 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 ছি, ও কথা বলবেন না। ব্রাহ্মণ ঠাকুরের হাঁড়িতে দুমুঠো চাল দিতে পারছি, সে তো আমার সৌভাগ্য। তবে কি জানেন তো, কথা কি ঠাকুরমশাই, সব অতিথি তো আর সমান হয় না। এই তো সেদিনকে ৩ সাতেক আগে আমাদের বাড়িতে যে কি কাণ্ড হলো। কি হয়েছিল? চুরি টুরি নাকি? না, এ হলে তো বেশ ভালোই হতো। এই গেল সোমবার বিকেলের দিকে এক লাল কাপড় পরা সন্ন্যাসী এসে বললেন, তোমার এখানে থাকবো। তো আমার সাদা মনে কাদা নেই, বললাম থাকুন। দিব্যি চেহারা তার, ফর্সা রং, ইয়া মোটা বৈথের বোঝা, দেখে কিছু বোঝার উপায় নেই। তবে সেই রাত্রে কিছু হলো না। পরের দিন সকালবেলা সন্ন্যাসী যাওয়ার সময় আমাকে বললেন, যে মেয়েটি রান্নার জিনিসপত্র আগিয়ে দিচ্ছিল সে তোমার কে হয়? আমি বললাম আমার মেয়ে। কিন্তু কেন বলুন তো? তারপর ও কি বলবো আপনাকে, সন্ন্যাসী যা বলল তা শুনে আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। বলে কি, তোমার ওই মেয়েটিকে আমায় দাও, আমি ভৈরবী করব। তারপর আর কি, আমার চেঁচামেচিতে পাড়ার লোকজন জড়ো হলো। আমি বললাম, ঠাকুর, তুমি ব্রাহ্মণ বলে শুধু পার পেয়ে গেলে, নইলে মাধব ঘোষের মেয়ের দিকে নজর দিয়ে এ গ্রাম থেকে আর বের হতে হতো না। সন্ধ্যা আমার দিকে খটখট করে তাকিয়ে বলল, কাজটা ভালো করলি না, এই কাজের ফল তুই হাতে নাতে পাবি। প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে রূপালী টোনস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না।